কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকেও শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি, এটা হয়তো আপনারা কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে। আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে। ও আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি কার। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এইসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক। আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে, যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয়, আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী, তাকে জেলে নিয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো, যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই, বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, গণভবনে যাও। উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই, যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি, বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে, সেটা আমার বাবার অনুরোধের কারণে। এবার আপনারা বলেন, তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় ভিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়? আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজব্যান্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়, আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয়, এই নিচে নেমে আয় আমার ভাইরে। তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে, ওরা তুইটা টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন, জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি ই করতেন। বক্তব্যের শেষে আবার আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান। এটাও আপনার বাপেরে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে, আর পায়ে ধরেও মাপছে, বলছে এটা দুইটা বলতেও না, তোর বাপেরে ডিম টিম দিব কিছু একটা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নিবে, মারধর করবে এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, দুইজন মানুষ, আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা, এরে ভিপি নূর। শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না, এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো, এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমনে হলো? তুই কেমনে বুঝলি যে তোর, আর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে, ওর বয়স তো এখন ৭৪ বছর বয়স, তুই এখন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো? বললো এই যে নাটকগুলি, তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন, সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা, আপনি